সরি, আমরা আজকে একটু লেট করে ফেললাম হয়তো। তো এই কারণে সরি। তবে তোমরা আমাকে একটা কথা জানাও যে আমরা অন্যান্য দিন যে লাইভ ক্লাসগুলো করতেছিলাম তার চাইতে আজকের সাউন্ড কোয়ালিটিটা কি ভালো না খারাপ, একটু আমাকে এটা কমেন্ট করে জানাও যে আমাদের সাউন্ড কোয়ালিটি কি আগের মতোই আছে না আগের চাইতে তুলনামূলকভাবে ভালো হয়েছে। একটু কমেন্ট করে জানালে খুশি হব। এবং সবাই আরেকটা কাজ করো, যে হচ্ছে কে কোন কলেজ থেকে আমাদেরকে দেখতেছো এটা আমাকে একটু কমেন্টে জানাই দাও। এবং সবকিছু ঠিক আছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা। তো সবাই একটু কমেন্ট করে জানাও কে কোন কলেজ থেকে দেখতেছো। আহ, একটু সাউন্ড কোয়ালিটি সম্পর্কে একটু কথা বলো যে আগের মতোই। আচ্ছা, তার মানে আমাদের আগের সাউন্ডের চাইতে আজকের সাউন্ড আরো স্লো, তাই তো? আগের সাউন্ডই ভালো ছিল, একটু আমাকে এই জিনিসটা জানাও, তারপর আমরা ক্লাসে শুরু করব। সাউন্ড কম? আচ্ছা, সাউন্ড কম। ওকে, ওকে, তাহলে আচ্ছা, এখন আমাকে বলো তো সাউন্ড কি আগের চাইতে ভালো না আগেরটা ভালো ছিল? এখন আমাকে একটু জানাও যে এখন সাউন্ডটা কেমন, আগের চাইতে ভালো না আগেরটা ভালো ছিল? একটু কাইন্ডলি জানাও, কারণ সাউন্ড নিয়ে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তার মানে এখনকার সাউন্ড কোয়ালিটি ভালো। আমরা কি শুরু করতে পারি তাহলে? আহ, বাচ্চারা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে কে কেমন প্রত্যাশা নিয়ে আসছো আমি জানি না, তবে আমি তোমাকে এতটুকু বলতে পারি আমার প্রত্যাশা খুব কম। কারণ বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাকে আজকের ক্লাসে একটা সূত্রও শেখাবো না। মানে তুমি সরলরেখা 3.5 থেকে শুরু করে 3.7 পর্যন্ত করবে, আমি কোনো সূত্র জানি না, তোমাকে কি সূত্র শেখাবো ভাইয়া? আমার সেই সুযোগ নাই। আহ, তো দেখা যাক আমরা সূত্র ছাড়া, এত 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 সূত্র, এত এত লজিক ছাড়া আমরা অঙ্ক করতে পারি কিনা, এবং সেক্ষেত্রে অঙ্ক কি আগের চেয়ে সহজ হয় না কঠিন হয়, আমরা এটা একটু দেখবো। গত ক্লাসে আমাকে একজন প্রশ্ন করছে যে ভাইয়া বইয়ের অঙ্কগুলো তো করতে করতে পারবো কিনা। আরে ভাই, আমি তো বইয়ের অঙ্কই করাই। এই কারণে তুমি আজকে একটা কাজ করো, আমার কাছে একটা বই আছে এসি আহমেদ স্যারের, আমার মনে হয় তোমাদের কাছে আছে, তোমরা বইটা সাথে রাখতে পারো। তাহলে দেখা গেছে আমি বই থেকে তোমাদের অনেক ম্যাথ আজকে করাই দেবো। তো বাচ্চারা, সবাই একটু কমেন্টে জানাও যে হচ্ছে কে কোন কলেজ থেকে দেখতেছো, দেখি আমাদের কোন কলেজের শিক্ষার্থীরা বেশি ক্লাস করতেছে আমাদের সাথে। এবং সবাই একটু বলো যে এর আগের ক্লাসটা কে কে করছো। ঠিক আছে, আগের ক্লাসটা কে কে করছো এটাও একটু আমাকে জানাই দাও। তো দেখি আমাদের সাথে কে কে আছে। শাহাদাত আছে আমাদের সাথে, আবু জুনায়েদ আছে, তকিয়া আছে, মিজানুর রহমান আছে, ফেরদৌস উকিল আছে, ও হচ্ছে গভর্নমেন্ট শেখ মুজিবুর রহমান কলেজ থেকে। আমাদের সাথে আরো আছে মোহাম্মদ আল জাকারিয়া আছে। ঠিক আছে, আমি সবার নাম বলতে পারতেছি না। নুসরাত জাহান নিপা আছে আমাদের সাথে কেপিবি কলেজ থেকে। তো বুয়েট কলেজ থেকে জয়েন করছে আমাদের সাথে সাকিব, আকাশ কুমার কুন্ডু আছে, শাফিন ফেরদৌস আছে নটরডেম কলেজ থেকে। তারপর ফাজিয়া নূর আছে গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে, জুনায়েদ দেওয়ান আছে ঢাকা কলেজ থেকে। তো তোমরা এক একজন এক এক কলেজ থেকে আসো। তো তোমরা একটা কাজ করো, তোমাদের কলেজের যে বন্ধুগুলো আছে ওই বন্ধুদের নাম কমেন্টে মেনশন করো। সবাই মিনিমাম 3জন করে বন্ধুর নাম কমেন্টে মেনশন করো, তাহলে ওরাও দেখুক ক্লাসটা। সো স্টার্ট, বন্ধুর নাম কমেন্টে মেনশন করা শুরু হোক। সবাই 3জন করে বন্ধুর নাম কমেন্টে মেনশন করবে, এবং আমরা কমেন্টে নাম মেনশন করা হয়ে গেলেই ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। দেখি 1 2 3 নাম মেনশন করা শুরু করো। আমরা আজকে পুরো ক্লাসটাই করব চিত্র দিয়ে। তো দেখি
কে কে নাম মেনশন করতেছো? নাম মেনশন করলে আমরা ক্লাস করা শুরু করব। সবাই কমেন্টে বন্ধুদের নাম মেনশন করো। নাম মেনশন করা হয়ে গেলে আমরা আজকে মজার ক্লাসটা শুরু করব। এবং আমি তোমাকে বলতেছি, দেখবে অঙ্ক কেমন করে হাওয়ায় উড়ে চলে যায়, ঠিক আছে? তুমি টেরও পাবা না। খেলা হবে? তো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করতে থাকো। আরেকটা কাজ করো, তুমি ভিডিওটা তোমার ওয়ালে শেয়ার করে কমেন্টে লেখো ডান। ভিডিওটা তোমার ওয়ালে শেয়ার করে কমেন্টে লেখো ডান। এরপরে আমরা ক্লাস শুরু করব এবং আজকে জমানো ক্লাস হবে। এর আগের সরলরেখা ক্লাস তোমরা যতটুকু পাইছো আজকে তার ডাবল পাবা ইনশাআল্লাহ। তো দেখি কারা কারা বন্ধুদের নাম মেনশন করলো, তাদেরকে আমি একটু এখানে রাতুল আছে আমাদের সাথে, সাগর আছে আমাদের সাথে, শুভ আছে, ফয়সাল আহমেদ আছে, হ্যাঁ জুনায়েদ দেওয়ান আছে আমাদের সাথে, ফাজিয়া নূর আছে। সবাই একটা কাজ করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। ভিডিওটা শেয়ার করো, ভিডিও শেয়ার করে কমেন্টে লেখো ডান। ভিডিওটা শেয়ার করে কমেন্টে লেখো ডান। ইনশাআল্লাহ এমন কিছু পাবে যেটা তো কখনো তুমি ভাবনি আগে। এমন কিছু পেতে যাচ্ছ যেটা তুমি কখনো আগে ভাবনি। ধুমায়া খেলা হবে আজকে, শুধু কোপাকপি চলবে। ভিডিও নিজ নিজ ওয়ালে শেয়ার করে কমেন্টে লেখো ডান। কোপাকপি ক্লাস। এভরিবডি ভিডিওটি শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। তাহলে বাচ্চারা খেলা হবে, রেডি? আমরা একটা এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি একটা সরলরেখা নিচ্ছি, তাহলে এই সরলরেখার উপরস্থ এই বিন্দুটাকে আমি চিন্তা করতেছি x1, y1, আর আমি উপরে লিখি x1, y1, আর এই বিন্দুটাকে আমি চিন্তা করতেছি x2, y2। এবার তোমাকে শুরুতে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো x অক্ষের ধনাত্মক দিক বলতে কি বোঝায়। ভাই এটা কি x অক্ষের পজিটিভ দিক না? এটা হচ্ছে x অক্ষের নেগেটিভ দিক। তাহলে পজিটিভ দিকটা কোন দিকে? এই দিকে। তার মানে এই দিকে যাওয়া মানে x অক্ষের ধনাত্মক দিকে যাওয়া। তাহলে x অক্ষের ধনাত্মক দিক কোন দিকে? এই দিকে। খেয়াল করো, তার মানে এই দিকে যদি কোনো কিছু থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। তবে এখন তোমরা একটা কমেন্ট করে জানাও তো দেখি, এইখানে যে 30 ডিগ্রি কোণটা দেয়া আছে এটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে দেয়া আছে না ঋণাত্মক দিকের সাথে দেয়া আছে? তোমরা এটা একটু আগে আমাকে কমেন্ট করে জানাও যে এখানে কোণটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে দেয়া আছে না ঋণাত্মক দিকের সাথে দেয়া আছে। তো দেখি আমরা এই সুবাদে আরো বেশ কিছু চিত্র আঁকি। দেখো এই জায়গায় এবার এই কোণটা 30 ডিগ্রি। আমাদের পরবর্তীতে আমি এখানে দেব, এবার এই কোণটা দেব হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করো এই জায়গায়। তাহলে আমরা দেখি তোমরা কে কে উত্তর করলে। তো অনেকে উত্তর করে দিছো। মিজানুর রহমান বলছো ধনাত্মক দিকের সাথে কোণ দেয়া আছে। তারপর নাফিস ফুয়াদ জানিয়েছো ধনাত্মক দিকের সাথে, আবু জুনায়েদ নেগেটিভ দিকের সাথে। তো অনেকেই উত্তর করছো, এবার মিলিয়ে নাও দেখো কে কে সঠিক উত্তর করেছিলে। ভাইয়া এই কোণটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে না? তাহলে এই দিকটা x অক্ষের কোন দিক? ধনাত্মক দিক। তার মানে এখানে কোণ দেয়া আছে ধনাত্মক দিকের সাথে। তার মানে যারা ধনাত্মক দিক লিখেছিলে তাদের উত্তর সঠিক। তাহলে বলো তো দেখি এইবার কোনটা কোন দিক আসতেছে? এই দিকে। তাহলে এই দিকে x অক্ষের কোন দিক? ঋণাত্মক দিক। তাহলে এখানে কোণ দেয়া আছে x অক্ষের ঋণাত্মক দিকের সাথে। এবার খেয়াল করো আমাদের কোনটা কোন দিকে? এই দিকে।
তাহলে এই দিক x অক্ষের কোন দিক ধনাত্মক দিক, তাহলে আমাদের এখানেও কোণ দেয়া আছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। এবার তাহলে একটা জিনিস চিন্তা করো তো দেখি, এখানে যে থিটা কোণটা দেয়া আছে এটা x অক্ষের কোন দিকের সাথে দেয়া আছে, ধনাত্মক দিকের সাথে দেয়া আছে। আর কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার আমরা যদি tan থিটা নেই তাহলে আমরা সেটাকে বলি ওই রেখার ঢাল। ঢালের ইংরেজি হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ কি, এখানে স্লোপ হচ্ছে tan থিটা। এখানে থিটার পরিচয়টা কি, খুবই ইম্পর্টেন্ট, x অক্ষের ধনাত্মক, খুব ভালো করে বুঝিও, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে থিটাটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন আমি একটা কাজ করব ভাইয়া, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কত হবে, থিটা। এই জায়গায় তাহলে আমি এখানে একটা লম্ব আঁকতে চাই, খেয়াল করো, লম্ব আঁকতে চাই, এখানে আমি একটা লম্ব আঁকবো। এখন এই জায়গায় আমি এটা যোগ করে দিলাম, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও আমাদের কত হবে, থিটা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা জানি সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, তারপরে আমরা জানি টেরা, হ্যাঁ টেরা, লম্বা, ভূত, অনেক দিন ধরে এই জিনিসটা পড়াচ্ছি তাই না। তাহলে সাগরে মানে কি সাইন থিটা, কবরে মানে কি কস থিটা, আর টেরা মানে কি টেন থিটা। তাহলে টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা একটু একটা জিনিস চিন্তা করার বের করার চেষ্টা করি, তাহলে এখানে টেন থিটা সমান কি লেখা যাবে দেখো তো, এই জায়গায় এই যে টেন থিটা এটা সমান আমরা কি লিখতে পারবো, তাহলে টেন থিটা সমান আমাদের সূত্রটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন আমাদের লম্ব কোন অংশ, লম্ব হচ্ছে আমাদের এই অংশ, আর ভূমি কোন অংশ, ভূমি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের এই অংশ। এবার এটা আমাদের x অক্ষ ছিল না, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই বিন্দুটা এখান থেকে এই পর্যন্ত আমি যদি ডিসটেন্স নেই তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x2, তার মানে এই দূরত্বটা হবে আমাদের x2। এবং খেয়াল করো আমি এই ডিসটেন্সটা কত হবে, এই বিন্দুর স্থানাঙ্ক x1, তাহলে আমাদের এই নিচের ডিসটেন্সও কত হবে x1। এই জায়গায় অনুরূপভাবে আমি যদি চিন্তা করি তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কত দেখো তো y2, x2 y2, তাহলে এইটা আমাদের কোন স্থানাঙ্ক, y স্থানাঙ্ক। তাহলে আমাদের এই ডিসটেন্সটা কত y2, আর আমাদের এই যে y অক্ষের এটা কি, এটা আমাদের কোন স্থানাঙ্ক হবে, y স্থানাঙ্ক হবে। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের y1। তো বাচ্চারা আমার এবার কতটুকু দরকার এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের লম্ব কতটুকু ছিল, লম্ব ছিল খেয়াল করো আমাদের লম্ব ছিল কতটুকু, লম্ব ছিল এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে দেখো, এইটুকু হচ্ছে y1, আর আমাদের এটা এই জায়গায় নিয়ে আসলে কত হয় y2, তাহলে আমার এতটুকু কত হবে y1 মাইনাস y2। তাহলে লম্বর পরিচয় আমরা পাইলাম y1 মাইনাস y2 ডিভাইডেড বাই, এবার আমরা ভূমির পরিচয়টা বের করব। তাহলে আমাদের এই ত্রিভুজের ভূমি কতটুকু, আমাদের এই অংশটুকু না ভূমি। এখন তুমি খেয়াল করো তাহলে এই অংশটুকু কার সমান হবে, আমাদের এই নিচের এই অংশটুকু সমান হবে না। এখন তুমি দেখো আমাদের এই ডিসটেন্স কত x1 আর এই ডিসটেন্স কত x2, তাহলে এই ডিসটেন্সটা কত হবে x1 মাইনাস x2, তাহলে এটা হলো x1 মাইনাস x2। তাহলে আমরা পেলাম এটা সমান পেলাম, এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো আমাকে এখন একটু জানাও যে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, যে আমরা এখানে যে ক্যালকুলেশনটা দেখালাম এটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা, আমাকে এটা একটু কমেন্ট করে জানাও। তো নিপা বলছো ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না কিনা, এখন ক্লিয়ার দেখা যায় কিনা এটা আমাকে একটু বলো, যদি এখন দেখা যায় তাহলে সমস্যা নেই।
হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও যে এই পার্টটা সবাই বুঝতেছো কিনা। তাহলে আমি তারপরও আরেকবার রিপিট করি। আমি এখানে কোন সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করতেছিলাম? আমি এখানে এই যে সবুজ রঙের যে সমকোণী ত্রিভুজ সেটা নিয়ে কাজ করতেছিলাম, এবং এই কোণটা যেহেতু থিটা, তাহলে আমরা tan থিটা সমান আমরা কি বলবো? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কোন অংশটুকু? এই অংশটুকু, আর ভূমি এই অংশটুকু। এখন আমরা এই পার্ট আর এই পার্ট বের করার চেষ্টা করব। দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু x2 y2, তাহলে আমাদের এই যে এই বিন্দুর x দূরত্বটা কত হবে? এটা কত হবে? তাহলে এটা হবে আমাদের x2, এই ডিসটেন্সটা x2, আর আমাদের এই ডিসটেন্সটা কত হবে? y2। অনুরূপভাবে এই বিন্দুটা যেহেতু x1 y1, তাহলে আমাদের x অক্ষের স্থানাঙ্ক এতটুকু কত হবে? x1, আর এইটুকু কত হবে? y1। তাহলে খেয়াল করো, এতটুকু সমান কি দাঁড়াচ্ছে? তাহলে এতটুকু সমান হচ্ছে এইটুকু। তাহলে এইটুকু কত হবে? এই পুরোটা হচ্ছে x1, এইটুকু হচ্ছে x2, তাহলে এইটুকু হবে x1 x2। অনুরূপভাবে আমি যদি এইটুকু বের করতে চাই, তাহলে পুরোটুকু কত? y1, এর মধ্যে এতটুকু কত? দেখো y2, তাহলে এইটুকু কত হবে? y1 y2। তার মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তোমরা অনেকে এতদিন ঢালের সূত্রটা বুঝতে না, মুখস্থ করতে, কেন এটা হয় আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো দেখি তোমরা কে কে বুঝতে পারলে। মোহাম্মদ আল জাকারিয়া বুঝেছো, লামিয়াও বুঝেছো, তোকিও বলছো তুমি ধরতে পারছো, ইমরানও বলতে পারছো যে ধরতে পারছো। ওয়াও, তোমরা তো সবাই অনেক ভালো বোঝো। তাহলে আমাদের একটা কাজ শেষ, এবার আমরা সেকেন্ড কাজটা করব। তাহলে সেকেন্ড কাজের জন্য আমি এখানে দেখাই কেমন। আমরা একটু আগের জিনিসগুলা একটু মিশাই নিই। দেখো, এগুলা একটু মিশাই নিই। এবার আমি কি করব? আমি ধরতেছি যে এই অংশটুকু হলো সি। তাহলে এখানে সি এর পরিচয়টা কি? এই রেখাটা খেয়াল করো, এই রেখাটা x অক্ষের সাথে মানে y অক্ষের যে অংশটা ছেদ করে নেয় সেই অংশটা হলো c, এবং আমাদের এটা কোন স্থানাঙ্ক? এটা হচ্ছে আমাদের y স্থানাঙ্ক, তাই না? এটা হচ্ছে আমাদের y স্থানাঙ্ক। তাহলে এবার আমি যদি এই ত্রিভুজটা নেই, খেয়াল করো, আমি এবার এই ত্রিভুজটা নেব, এই যে এই বড় ত্রিভুজটা নেব, বড় ত্রিভুজ। আমি একটু লাল কালি দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, এবার আমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। এই যে এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে দেখো, এই পুরোটা কি আমাদের y। তাহলে y কতটুকু? এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে y। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, তাহলে এবার tan থিটা সমান আমরা কি লিখতে পারবো? লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাই না? এখন দেখো, লম্ব কতটুকু? এতটুকু, এই যে এতটুকু, তাহলে tan থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই, তাহলে লম্ব হচ্ছে এতটুকু, আর ভূমি এই বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের y, আর আমাদের এই দূরত্বটা কত? x। তাহলে আমরা বলতে পারবো লম্ব ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল টু হলো x। আচ্ছা, ভূমি, তাহলে এটা হলো লম্ব ডিভাইডেড বাই x। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে লম্ব ইকুয়াল টু হবে tan থিটা ইনটু x, আর tan থিটা সমান আমরা কি জানি? m ইনটু x। তাহলে খেয়াল করো, আমরা এই দৈর্ঘ্যটুকু পেলাম, এই যে আমাদের লম্ব দৈর্ঘ্যটুকু পেলাম, এটা হচ্ছে mx, এবং তুমি দেখো আমরা যে নিচের অংশটুকু পেলাম, এই অংশটুকু হলো c। তাহলে আমাদের সূত্রটা কি হবে? দেখো, এই আমাদের পুরোটা কি ছিল? y। তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়াল টু mx প্লাস c। এই যে তুমি এতদিন যে সূত্রটা মুখস্থ করছো, এতদিন তো শুধু মুখস্থই করছো, সূত্রটা কিভাবে আসলো আজকে কিন্তু তুমি বুঝতে পারলা। তাহলে আমাকে প্রত্যেকটা জিনিস মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা জিনিস একটু ফিল করতে হবে। সবাই একটু কমেন্টে জানাও এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। তো নিধি বলছো যে তুমি বুঝতে পারছো, সাকিব বলছো আবার আরেকটু বোঝাতে। অবশ্যই আমি তোমাকে আবার বোঝাবো ভাইয়া, টেনশন নিও না।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখো এইবার কোন ত্রিভুজটা নিয়ে কাজ করতেছিলাম, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছিলাম। তাহলে আমাদের tan থিটা সমান কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কতটুকু, এতটুকু, আর ভূমি কতটুকু, এতটুকু। এখন এই জায়গায় দেখো ভূমি হচ্ছে এতটুকু, তাহলে সরি এটা হলো ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা এই লম্ব অংশটুকু বের করতে চাই। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, x y। তাহলে আমাদের এই দূরত্বটা হচ্ছে x আর এই দূরত্বটা হচ্ছে y, সরি এই ডিসটেন্স এটা যেহেতু x y, তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমাদের ভূমি কত হয়ে যাচ্ছে, x। তাহলে ভূমি হলো x, তাহলে লম্ব সমান কি হবে, tan থিটা x, তার মানে mx। আর এই অংশটুকু আমরা শুরুতে ধরে নিয়েছিলাম c, y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই অংশটুকু কত হবে, c। তাহলে এইটুকু পাইলাম c আর এইটুকু হলো mx, আর এই স্থানাঙ্ক যেহেতু y, তাহলে পুরোটা কত, y। তাহলে y সমান আমরা কি লিখতে পারবো, mx c। তো এখন একটু বলো যে এখন তোমরা বুঝতে পারছো কিনা। তো এতটুকু যদি বোঝো তাহলে আমাদের পড়াশোনা শেষ। বিলিভ মি ভাইয়া, সরল রেখায় পড়াশোনা শেষ, দা এন্ড। এখন আমরা শুধু ধরবো আর করব। ক্লিয়ার? দেখো তো দেখি সবাই একটু বলো, ঝাপসা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, এটা নিয়ে টেনশন নিও না। তো বাচ্চারা বলো, সবাই কমেন্ট করো, খেলা হবে, লেখো সবাই, খেলা হবে, কারণ এখন থেকে খেলা শুরু, এখন থেকে খেলা শুরু। রেডি, 1 2 3, খেলা শুরু हो गया। টাডাং টাডাং। এখন তাহলে আমরা খেলবো কি দিয়ে, আমরা খেলবো হচ্ছে ঢাল দিয়ে। আমরা খেলবো ঢাল দিয়ে। আমার সরলরেখার সমীকরণ বের করার লজিকটা কি, একই রেখার ঢাল ইকুয়াল টু ঢাল। খেয়াল করো, একই রেখা ঢাল ইকুয়াল টু ঢাল। আর আরেকটা জিনিস কি জানি আমরা, যে যখন দুটি রেখার ক্ষেত্রে দুটি রেখা সমান্তরাল হলে, হ্যাঁ সমান্তরাল হলে কি হয়, ঢাল হয় সমান। তার মানে দুটি রেখা সমান্তরাল হলেও ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে একটু লিখি, এরপরে আমরা কি জানি, হ্যাঁ দুটি রেখা লম্ব হলে কি হয় এটা একটু বোঝার চেষ্টা করি। যে দুটি রেখা লম্ব হলে এটা m1 ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তো বাচ্চারা দেখো যে এই জিনিসগুলো তো এতদিন আমরা মুখস্থ করছি, আমরা একটু ফিল করার চেষ্টা করি, কারণ ফিল না করলে আসলে অঙ্ক ওইভাবে ভেতর থেকে আসবে না। ফিল করো যে দুটো রেখা সমান্তরাল, তো আমি দুইটা রেখা নিচ্ছি। দেখো ঢাল মানে কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই কোণটাও যা হবে এই কোণটাও কিন্তু তাই হবে। তাহলে এই দুইটা রেখা যেহেতু পরস্পর সমান্তরাল এবং দুইটা একই কোণ তৈরি করতেছে, আর দুইটা যদি একই কোণ তৈরি করে তাহলে তাদের ঢাল কি হবে, সমান। তাহলে এখন তো বুঝছি যে দুইটা রেখা সমান্তরাল হলে তাদের ঢাল দ্বয় সমান হয়। আর লম্ব হলে কেন ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, আমি দুইটা রেখার লম্ব চিন্তা করি। ধরে এটা x অক্ষ, এটা y অক্ষ, এইটা একটা রেখা। খেয়াল করো, এইটা একটা রেখা, আমি আরেকটা রেখা, এই রেখাটা কত কোণ তৈরি করে, এই রেখাটা থিটা কোণ তৈরি করে। তাহলে এটার ঢাল m1 সমান হবে tan থিটা, বুঝিও। এবং আরেকটা রেখা যদি এই রেখার উপর লম্ব হইতে হয়, তাহলে আমি আরেকটা রেখা চিন্তা করতেছি, এটা হচ্ছে দ্বিতীয় রেখা। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখা। তাহলে এই সেকেন্ড রেখা এটা যেহেতু থিটা কোণ তৈরি করছে, এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব, তাহলে আমাদের এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে m2 হবে 10, এখানে থিটার পরিচয়টা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করলো,
আমাদের এই কোণ তৈরি করলো না? তাহলে আমাদের যেহেতু এই কোণ তৈরি করছে, তাহলে আমাদের এই পুরো কোণটা কত হবে? এতটুকু হচ্ছে 90 আর এতটুকু হচ্ছে থিটা। তাহলে আমাদের এটা হচ্ছে 90 প্লাস থিটা, তার মানে m2 সমান হবে, দেখো এটা সমান আমরা লিখতে পারি cot থিটা। এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। m1 m2 সমান, একটা হচ্ছে m1 হলো tan থিটা আর m2 হচ্ছে cot থিটা। ও এটা হবে হলো মাইনাস cot থিটা, আমরা একটু ভুল করছি, মাইনাস cot থিটা। কেন এটা মাইনাস cot থিটা হচ্ছে? তোমরা একটা জিনিস চিন্তা করো, tan 90 ডিগ্রির বিজোড় গুণিতক, এই কারণে tan হয়ে গেছে cot, এবং 90 প্লাস থিটা, তার মানে এটা কার ঘর? সাইনের ঘর। সাইনের ঘরে যদি tan আসে তাহলে কি হয়? প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। তাহলে মাইনাস cot থিটা। তাহলে ক্যালকুলেশন করলে হবে মাইনাস tan থিটা ইনটু cot থিটা সমান কত? 1। তাহলে মাইনাস 1। তাহলে এখন তো বুঝতে পারছো দুইটা রেখা লম্ব হলে কেন ঢালদ্বয়ের গুণফল -1 হয়? তো যারা বুঝতে পারছো তারা আমাকে একটু কমেন্ট করে জানাও যে লম্ব হলে যে ঢালদ্বয়ের গুণফল -1 হয়, এটা তুমি বুঝতে পারছো? যদি বুঝতে পারো, এতক্ষণ আমরা ক্লাসগুলো করলাম, তুমি আগে যে সূত্রগুলো পড়ছো সেই সূত্রগুলো একটু ফিল করার জন্য, যে তুমি সূত্রগুলো পড়তেছো সেটা একটু ফিল করে পড়ো। ভাইয়া ম্যাথমেটিক্স মুখস্থের জিনিস না। আমাকে একটু কমেন্ট করে জানাও লম্ব হলে যে ঢালদ্বয়ের গুণফল -1 হয় এটা তুমি ধরতে পারছো? তোকি আহমেদ ও অলরেডি বুঝতে পারছে, তোকি ভালো বোঝে, সবাই বুঝতে পারছো তোমরা? ওয়াও, আমাকে একটু কমেন্ট করে জানাও। তো এটা যদি হয় তাহলে আমরা এখন অঙ্ক করা শুরু করতে পারি। ফার্স্ট আমাদের প্রবলেম 1। দেখো আমরা একটা রেখা নিচ্ছি, এই জায়গায় এই রেখাটার কথা চিন্তা করো। আমাদের এই ডিসটেন্স দেয়া আছে 5, তার মানে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেয়া আছে 5, এবং তোমাকে বলছে যে এইটা x অক্ষের সাথে এই কোণটা দেয়া আছে 30 ডিগ্রি। তার মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এবং এটা y অক্ষ হতে 5 একক দৈর্ঘ্য সেট করে। আমি বলছি রেখার সমীকরণ বের করার সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু ঢাল। তুমি যে রেখার সমীকরণ বের করবা সেই রেখাতে জাস্ট একটা বিন্দু নিবা, যে কোনো জায়গায় একটা বিন্দু নিবা, সেই বিন্দুটা কত? x, y। তাহলে দেখো, তাহলে এই বিন্দুটা কত হবে? তাহলে ভাইয়া বলো, এই বিন্দুটা হবে, এটা যেহেতু y অক্ষে অবস্থিত তাহলে এটা হলো 0, 5। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে ঢাল ইকুয়াল টু ঢাল, কারণ এটা হচ্ছে একই রেখা। তাহলে একটা ঢাল কত? 10, 30। হ্যাঁ, 10, 30। আরেকটা ঢাল কত? আমরা ঢাল বের করার সূত্র কি শিখছি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে খেয়াল করো, কোটিদ্বয়ের অন্তর কত? কোটিদ্বয়ের অন্তর হচ্ছে y - 5 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর কত? x - 0। তার মানে আমরা লিখতে পারতেছি y - 5, এখানে হলো x, তাহলে x ইনটু 10, 30। আর 10, 30 এর মান কত ভাইয়া বলো? 10, 30 এর মান হচ্ছে, আমরা তাহলে লিখতে পারবো y - 5 ইকুয়াল টু x ইনটু 1/√3। এটাই आंसर। শেষ, এটা आंसर। আরেকটা প্রসেসে তোমরা করতে পারবা, এটা হলো প্রসেস 1, যে প্রসেস দিয়ে পৃথিবীর সরলরেখার সব অঙ্কই করা যায়। আমি আবারো বলতেছি, এই প্রসেসে সরলরেখার সব অঙ্ক করা যায়, আমি আজকে এটা দেখাই দেব। আরেকটা প্রসেস কি? তাহলে এই যে 5টা হলো কিসের মান? এটা হচ্ছে c এর মান। তাহলে আমাদের y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে y ইকুয়াল টু m এর মান কত? 10, 30 ইনটু x প্লাস c এর মান হচ্ছে 5। এটা হলো প্রসেস 2। এটা শেখার দরকার নাই, তুমি শুধু এটা শেখো তাহলে হবে। এবার আমরা যদি আরেকটা রেখা চিন্তা করতাম, এইটা যদি চিন্তা করতাম, যে আমি অন্যভাবে দেখাই, দেখো যে আমি আরেকটা রেখা চিন্তা করতেছি, এইটা। এবার এই কোণটা দেয়া আছে 60 ডিগ্রি, 60 না 45 ডিগ্রি, এবং তোমার এই ডিসটেন্সটা দেওয়া আছে 5। খেয়াল করো,
আমাদের এবার বলো তো কোনটা কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে দেয়া আছে না ঋণাত্মক দিকের সাথে দেয়া আছে? এই জায়গায় এখানে কোনটা দেয়া আছে কার সাথে? x অক্ষের ঋণাত্মক দিকের সাথে। কিন্তু আমাকে কোন নিতে হবে কার সাথে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে x অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। তাহলে এই কোনটা কত হবে? এখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে 180, এইটুকু হলো 45। তাহলে এইটুকু কত হবে? 180 মাইনাস 45, তার মানে 135 ডিগ্রি। তাহলে আমাদের সূত্র কোনটা? আমাদের সূত্র একটাই, ঢাল সমান ঢাল। আর এটা করার জন্য আমরা কি করব? আমরা যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতেছি সেখানে যে কোনো একটা বিন্দু নিব x, y। তাহলে দেখো, তাহলে একটা ঢাল আমি কত পাইলাম? একটা ঢাল হবে 10 135। আরেকটা ঢাল কত হবে? আমাদের এই বিন্দুটা কত? এই বিন্দুটা হলো 05। তাহলে আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, তার মানে y 5 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে x 0। তার মানে আমি লিখতে পারতেছি 10 35 এর মান হচ্ছে -1, 135 এর মান -1 ইনটু x 0 মানে কত? x। তাহলে x টা উপরে চলে আসবে, x সমান y 5। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে y x 5 0, দ্যাট ইজ आंसर। এটা হচ্ছে আমাদের প্রসেস। তোমরা চাইলে y mx c এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এবার ভাইয়া আমি লেখা শুরু করি। খেলা শুরু হয়ে গেছে। 2, 3 ও 4, 1 বিন্দুগামী রেখা। হ্যাঁ, বিন্দুগামী রেখা। তাহলে বোঝার দরকার নাই, দুইটা বিন্দু দাও, একটা 2 3 আর একটা 4 1। তাহলে সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমাকে কি ধরে নিতে হয়? একটা বিন্দু। সেই বিন্দুটা কি? x, y। সেই বিন্দুটা কি? x y। এখন আমাদের সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে খেয়াল করো, তাহলে এইটার ঢাল কত আসতেছে? কোটি দ্বয়ের অন্তর, তার মানে y 3, ভুজ দ্বয়ের অন্তর x 2। এবার আমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে কাজ করব। তাহলে কোটি দ্বয়ের অন্তর 3 1, ভুজ দ্বয়ের অন্তর 2 4, মানে এটা আর এটা নিয়ে কাজ করছি। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে দেখো y 3 ইকুয়াল টু এটা আসতেছে 2 ডিভাইডেড বাই -2 ইনটু x 2 এর উপরে চলে যাবে x 2। দিস ইজ आंसर। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা। পৃথিবীতে সব সরলরেখার অঙ্ক করার জন্য একটাই সূত্র, সেটা হচ্ছে ঢাল ইকুয়াল টু ঢাল। সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়ম একটা। এবার আমরা একটু ভিন্ন ভিন্ন অঙ্ক করি। যে এমন একটি দেখো, এক নম্বর হলো এমন একটি রেখার সমীকরণ যা এক নম্বর 2x 3y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর রেখার সমান্তরাল ও 2, 3 বিন্দুগামী। আবার 2 নম্বর 2x 3y প্লাস 5 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব এবং 2, 3 বিন্দুগামী। খেয়াল করো, তাহলে আমরা এক নম্বর প্রবলেমটা আগে সলভ করি। কোনো সূত্র নাই হ্যাঁ, কোনো সূত্র নাই। এক নম্বর, তাহলে আমাকে একটা সরলরেখা দিছে, সেটা কত? এটা হচ্ছে 2x 3y
প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমাকে আরেকটা সরলরেখা বের করতে বলছে, যে সরলরেখাটা 2 3 বিন্দুগামী এবং আমি এই সরলরেখার উপরস্থ আরেকটা বিন্দু নিয়ে xy। তাহলে এখন আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র তো একটাই, ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে যেহেতু এই রেখার সমান্তরাল হবে, তাহলে আমরা জানি এই রেখার ঢাল বের করার সূত্রটা কি? তাহলে এই রেখার ঢাল বের করার সূত্রটা হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে x এর সহগ কত? 2 ডিভাইডেড বাই y এর সহগ কত? -3। এই যে সমীকরণ দেয়া থাকলে, সমীকরণ আমি এটা একটু পরে দেখাবো, সমীকরণ দেয়া থাকলে ঢাল ইকুয়াল টু মাইনাস x এর সহগ বাই y এর সহগ। কেন আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে -2 বাই -3 ইকুয়াল টু ঢাল। তাহলে আমাদের কোন রেখার ঢাল? এই রেখার ঢাল। তাহলে এই রেখার ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর y - 3 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর x - 2। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো, মাইনাস এর নিচে প্লাস হয়ে যাবে। তাহলে 2 ইনটু x - 2 ইকুয়াল টু 3 ইনটু y - 3। দিস ইজ आंसर। আমরা এবার 2 নম্বর পার্টটা করব। 2 নম্বর এগুলা কিন্তু রিটেন পরীক্ষায় করা যাবে। এগুলার একটাও শর্টকাট না, দিস ইজ মূল কাট, শর্টকাট না। অবশ্যই তুমি এসএসসি পরীক্ষা করতে পারবা, বুয়েট ভর্তি পরীক্ষা করতে পারবা, আল্লাহর জীবনে যত জায়গায় পরীক্ষা দিবা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়ম একটা। তো এবার তুমি খেয়াল করো, এবার আমি কি করব? লম্ব। এবার বলছে 2x - 3y + 5 = 0 রেখার উপর লম্ব। আমরা জানি দুইটা রেখা লম্ব হলে কি হয়? ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে আমি এবার লিখব m1 m2 = -1। তাহলে আমি এখানে দেখাচ্ছি, তাহলে এই রেখার উপর লম্ব, তাহলে এই রেখার উপরস্থ একটা বিন্দু কত ধরে নেব? x, y। এবং আমার এই লম্ব রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? আমার এই লম্ব রেখাটা 2 3 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি আরেকটা বিন্দু, এটা হলো 2 3। তাহলে খেয়াল করো, তাহলে এইটার ঢাল কত? আমাদের এইটার ঢাল আমরা পাবো, একটু আগে বের করছি 2/3। আর এইটার ঢাল কত? দেখো, কোটিদ্বয়ের অন্তর y - 3 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x - 2 ইকুয়াল টু -1। দিস ইজ आंसर। তাহলে আমাদের লম্ব রেখাও শেষ, সমান্তরাল রেখাও শেষ। আমাকে একটু কমেন্ট করে জানাও, যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। একটু জানাও, যদি বুঝতে সমস্যা হয় আমি সেটা প্রয়োজনে আবার রিপিট করব, তোমরা একটু কমেন্ট করে জানাও। তো আমি একটু রিপিট করি, আমাদের প্রথম রেখাটা কিভাবে করছিলাম। 1 নম্বরে বলছে যে এই রেখার সমান্তরাল, তাহলে এই রেখাটার সমীকরণ কত? 2x - 3y + 5। তাহলে এই রেখার সমান্তরাল আরেকটা রেখা, যেই রেখাটা 2 3 বিন্দু দিয়ে যায়। তাহলে আমি এই রেখার উপরস্থ আরেকটা বিন্দু নিব x, y। আমরা জানি সমান্তরাল হলে কি হয়? ঢাল দ্বয় সমান হয়। তাহলে আমাদের এই রেখাটার ঢাল কত? -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আর আমাদের এই রেখাটার ঢাল কত হবে? কোটিদ্বয়ের অন্তর y - 3 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x - 2। তাহলে আমাদের এটা কিন্তু সলভ হয়ে গেল। আর 2 নম্বরে কি বলছিল? যে এই রেখাটার উপর লম্ব এবং কত বিন্দু দিয়ে যায়? 2 3 বিন্দু দিয়ে যায়। আমি আরেকটা বিন্দু কত ধরে নেব? xy। তাহলে এইটার ঢাল কত? 2/3। লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে এটার ঢাল 2/3 আর এই রেখার ঢাল কত? y - 3 ডিভাইডেড বাই x - 2 ইকুয়াল টু -1। তাহলে এটা আমাদের উত্তর। তো আমি রিপিট করেছি, অল ক্লিয়ার? ওয়াও, সবাই বুঝতে পারছো? তো বুঝতে পারছো, ঠিক আছে। এবার একটা মায়ের বাপ নিয়ম দিয়ে দেব। লেখো, খাতায় লেখো, যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। লেখো লেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম এটা। যে বিন্দু দিয়ে যায়, তাহলে যে বিন্দুগামী, এটা সব জায়গায় প্রযোজ্য, যে বিন্দুগামী ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। তো
তো এবার আমরা একটা টেকনিক শিখব, খেয়াল করো। কার সমান্তরাল 2x 3y 5 0 রেখা, হ্যাঁ, এক নম্বরে বলছে সমান্তরাল এবং বিন্দুটা কত বিন্দুগামী 2, 3। দেখো এটা আমাদের প্রসেস 2, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য অ্যাপ্লাই করা যাবে। সমান্তরাল লম্ব, দেখো বাচ্চা, সমান্তরাল বললে আমরা আগের একটা নিয়ম শিখছিলাম, সহগের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি সহগের কোনো চেঞ্জ করি নাই, করার পর আমি কি চিহ্ন দেবো জানো? সমান। এবার এখানে একটা বিন্দু দেয়া আছে না নাই? আছে। বিন্দুটা কত? 2। তাহলে x এর মান হলো 2, y এর মান হলো 3। তাহলে তুমি এখানে বসাও x এর মান 2 বসালে 2 * 2 মাইনাস y এর মান কত ভাইয়া বলো? 3। তাহলে y এর মান হলো 3। তাহলে এখানে কত হলো? 4 - 9। 4 - 9 কত হয়? -5। তাহলে ইকুয়াল টু হলো -5। এটাই आंसर, কেল্লা ফতে, শেষ। এবার আসি লম্ব। লম্ব হলে কি হয়? লম্ব হলে x এর সহগ y এ যায়, y এর সহগ x এ যায়। তাহলে আমি y এর সহগ x এ দিলাম, তাহলে কত? 3x। এবার এই দুটো এখানে যাবে, তাহলে কত? 2y। মাঝের চিহ্ন মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে? প্লাস। এবার এই রেখাটা কত বিন্দুগামী? 2, 3 বিন্দুগামী। তার মানে x এর মান 2, y এর মান 3। তাহলে x এর মান যদি আমি 2 বসাই, তাহলে 3 * 2 যোগ y এর মান 3, 2 * 3। তাহলে তুমি যোগ করো, 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। তাহলে 6 আর 6 কত হলো? 12। তাহলে এখানে দিবা 12 আর এটাই आंसर, শেষ। মায়ের বাপ। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা টেকনিকটা বুঝতে পারছো কিনা। টেকনিকটা বুঝতে পারলে সেটা আমাকে একটু বলো। এবার আমরা পরবর্তী প্রবলেমে যাব। এমন একটি রেখা যা x অক্ষের সমান্তরাল ও 4, -5 বিন্দুগামী। 2 নম্বর, y অক্ষের সমান্তরাল ও -3, 1 বিন্দুগামী। 3 নম্বর, y অক্ষের উপর লম্ব ও 2, -1 বিন্দুগামী। দেখো ভাইয়া, সৃষ্টিকর্তা একজন, অঙ্কের নিয়ম একটা। রেখা যদি একটা হয় সূত্র কোনটা? ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে আমাকে আগে আমরা x অক্ষ y অক্ষ দিয়ে নিই। কার সমান্তরাল বের করতে বলছে? x অক্ষের সমান্তরাল। কত বিন্দুগামী? তাহলে এই জায়গায় 4, -5 বিন্দুগামী। উপরস্থ আরেকটা বিন্দু কি? x, y। কিন্তু এখানে খেয়াল করো x, y। তাহলে এবার আসি, সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু ঢাল। দেখো x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 0 ডিগ্রি। তাহলে একটা ঢাল কত হবে? tan 0 ইকুয়াল টু আরেকটা ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর কত? y -5 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর x -4। এখন tan 90 ডিগ্রি মান কত? 0। তাহলে আমরা লিখতে পারতেছি y + 5 = 0। দিস ইজ आंसर। তাহলে আমাদের 1 নম্বর শেষ। মূল নিয়মে করছি, এখানে কোনো শর্টকাট নাই। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। 2। তাহলে আমাদের সূত্র সব সময় একটা, ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে এবার আমাকে কি বলছে? y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল লেখাটা হচ্ছে এরকম। তাহলে একটা বিন্দু হলো x, y এবং আরেকটা বিন্দু কত বিন্দুগামী বলছে?
-3 1, তার মানে এই বিন্দুটা হচ্ছে -3 1। তাহলে আমাদের খেয়াল করো, এটা x অক্ষের সাথে কত কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। তাহলে ঢাল, একটা ঢাল হলো 1090, আরেকটা ঢাল কত দেখো, কোটিদ্বয়ের অন্তর, তার মানে y - 1 ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে x -3। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 1090 এর মান হলো অসংজ্ঞায়িত 1/0, তাহলে ক্যালকুলেশন করলে হবে x মাইনাস মাইনাসে প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0 দিয়ে বারাক ওবামাকে গুণ করলে মান কত হয়? 0। এটাই आंसर। শেষ। 3 নম্বরটা তোমরা নিজেরা বাসায় করবে। আমাকে একটু জানাও যে তোমরা এটা খেলে দিতে পারছো কিনা। এই যে x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল, এটা খেলে দিতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি খেলে দিতে পারো তাহলে কমেন্টে লেখো খেলে দিছি। এবার আমরা এই অঙ্কটা একটা টেকনিক দিয়ে করব। টেকনিক খেয়াল করো, টেকনিকটা কি? তাহলে এটা টেকনিক, এটা করার জন্য কোনো কিছু লিখতে হয় না, এটা দেখেই বলা যায়। টেকনিকটা বলি, x অক্ষের সমান্তরাল বললে y, আর y অক্ষের সমান্তরাল বললে x। বল বল আমার সাথে বল, x অক্ষের সমান্তরাল বললে y, আর y অক্ষের সমান্তরাল বললে x। x অক্ষের সমান্তরাল y, y অক্ষের সমান্তরাল x। তাহলে দেখো এটা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। তাহলে আমি কি লিখবো? y। আর y এর মান কত এখানে? -5। তাহলে y -5, এটাই आंसर। শেষ শেষ। এবার 2 নম্বর, কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে আমি কি লিখবো? x x এর মান কত এখানে? -3, তার মানে x -3। শেষ। ক্লিয়ার? এবার খেয়াল করো, এবার কি বলছে? y অক্ষের উপর লম্ব, আমরা তো লম্ব দিয়ে জানি না, সমান্তরাল দিয়ে জানি। তাহলে এটা y অক্ষের উপর লম্ব মানে x অক্ষের সমান্তরাল। তাহলে খেয়াল করো, x অক্ষের সমান্তরাল মানে কি? y, আর y এর মান কত? -1। তাহলে y -1, এটাই आंसर। যদি বুঝতে পারো কেমন দিলাম একটু তোমরা কমেন্টে এবার নিজেরা জানাও কেমন দিলাম। ভাইয়া এবার আমি একটা কঠিন কথা বলবো, একটা কঠিন কথা। যারা ভিডিও নিজের ওয়ালে শেয়ার করবে না তারা ক্লাস থেকে বের হয়ে যাও। কারণ তুমি শুধু নিবা দিবা না, এটা হল হতে পারে না। ভিডিও নিজের ওয়ালে শেয়ার করে ক্লাস করো, না শেয়ার করলে তুমি ক্লাস করো না। কেমন? যদি নিজের ওয়ালে শেয়ার না করতে পারো ক্লাস করার দরকার নাই। আই এম রিকোয়েস্টিং ইউ, তুমি চলে যেতে পারো। কারণ এই জায়গায় এই জিনিসগুলো পেতে গেলে শুধুমাত্র এখানে আসতে হবে, আর কোথাও পাওয়া যাবে না। তো যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করে কমেন্টে লেখো ডান, আর না শেয়ার করতে পারলে ইউ ক্যান গো। খেলা এখনো কিছু দেখাই নাই, খেলা দেখাবো এখন। খেলা দেখাবো এখন, শেয়ার করতে না পারলে তুমি চলে যাও প্লিজ। প্রত্যেকটা ভিডিও যারা ক্লাস করতেছো সবাই শেয়ার করো, নিজের নিজের ওয়ালে শেয়ার করো। না শেয়ার করলে দায়ী থাকবে উপরওয়ালার কাছে। এবার আমরা নেক্সট খেলায় চলে যাব। ধরো এটা x অক্ষ y অক্ষ, আমি ধরে নিই এটা আরেকটা রেখা। আমি মনে করে নিচ্ছি, না মনে করে নিলেও কোনো সমস্যা নাই। x অক্ষ থেকে a একক দৈর্ঘ্য সেট করে, আর y অক্ষ হতে b একক দৈর্ঘ্য সেট করে, এটা b। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? a, 0। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 0, b। তাহলে খেয়াল করো, তাহলে আমি যদি এই রেখার সমীকরণ বের করতে চাই তাহলে এখানে একটা বিন্দু ধরে নিতে হবে, সেই বিন্দুটা কি? x, y। তাহলে এই রেখার সমীকরণটা কত হয়? সূত্রটা কি? ঢাল ইকুয়াল টু ঢাল, ঢাল ইকুয়াল টু ঢাল। তাহলে দেখো একটা ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর, তার মানে y - b।
ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর x - 0। এবার আমি ঢাল বের করব কোন কোন বিন্দু বের করে, এই বিন্দু আর এই বিন্দু নিয়ে। খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দু নিয়ে। তাহলে এবার দেখো কোটিদ্বয়ের অন্তর b - 0, ভুজদ্বয়ের অন্তর 0 - a। তাহলে দেখো আমরা কি লিখতে পারতেছি, y - b ডিভাইডেড বাই x ইকুয়াল টু b বাই মাইনাস a। তাহলে ক্যালকুলেশন করলে -ay প্লাস ab ইকুয়াল টু bx। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো bx প্লাস ay ইকুয়াল টু ab। এটাই তোমার লাস্ট লাইন, আর দ্বিতীয় লাইনে যাওয়ার দরকার নাই, এটা ফাইনাল লাইন। এবার আমরা একটা সিদ্ধান্তে আসবো। খেয়াল করো, আমরা এবার একটা সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্তটা কি দেখো, x অক্ষের খণ্ডিতাংশ কত ছিল a, আর y অক্ষের খণ্ডিতাংশ কত ছিল b। দেখো x অক্ষের খণ্ডিতাংশ কার সাথে গেছে, y এর সাথে, আর y অক্ষের খণ্ডিতাংশ কার সাথে আসছে, x এর সাথে। আর এখানে কি আসছে, খণ্ডিত অংশদ্বয়ের গুণফল। তাহলে আমাদের লজিকটা কি, x অক্ষের খণ্ডিতাংশ y এ যাবে আর y অক্ষের খণ্ডিতাংশ x এ যাবে। আমি আবার বলতেছি, x অক্ষের খণ্ডিতাংশ y এ যাবে আর y অক্ষের খণ্ডিতাংশ x এ যাবে, তাই না? এই জায়গায় তাহলে আমি একটা প্রবলেম তোমাকে দেব যে x অক্ষ হতে 3 একক এবং y অক্ষ হতে -5 একক ছেদকারী রেখার সমীকরণ। তাহলে আমাদের সূত্রটা কি, x y ইকুয়াল টু, আর এই জায়গায় কি হবে, খণ্ডিত অংশদ্বয়ের গুণফল। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ কোথায় যাবে, y এ, তার মানে এটা হলো 3, আর y অক্ষের খণ্ডিতাংশ কোথায় আসবে, x এ, তার মানে এটা হলো 5 -5। 3 এর সামনে চিহ্নটা কি, প্লাস, আর এখানে কি হবে, খণ্ডিত অংশদ্বয়ের গুণফল। তাহলে খণ্ডিত অংশদ্বয়ের গুণফল কত, -5 * 3 -15। দিস ইজ आंसर। একটু আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারলা কিনা। আমাকে একটু কমেন্টে জানাও এটা তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে এবার আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। দেখো এই মধ্যবিন্দুটা কত হবে, মানে এই খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে খণ্ডিত অংশের মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দু বের করার নিয়মটা কি, x x যোগ করে 2 দ্বারা ভাগ, y y যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে আমি যদি x আর x যোগ করি, a + 0 কত হলো a, এটাকে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে এই বিন্দুটা হলো a/2। এবার y y যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে এই জায়গায় দেখো y হলো 0, y হলো b, তাহলে 0 আর b যোগ করলে কত হয় b, তাহলে b/2। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দু হলো a/2, b/2। ভাই এগুলো হুদাই শিখতেছি, লাগবে না কোনো কাজে, তারপরও শিখি। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, আমাদের এই যে অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি। ভূমি কত, a, উচ্চতা কত, b, তাহলে এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ab। এই জায়গায় এতটুকু বুঝলে, আচ্ছা আমরা একটু বইয়ের প্রবলেম সলভ করব, তবে তার আগে একটা নরমাল প্রবলেম সলভ করি। আসো এটাও বইয়ের, তোমরা একটা কাজ করতে পারো, এটা বইয়ের কোন প্রবলেমটা আমি তোমাকে বলতেছি। আচ্ছা দরকার নাই, আমি বইয়ের উদাহরণে একটা হবে 3x - 4y = 12। এখান থেকে আমি বের করব x অক্ষের ছেদবিন্দু, খেয়াল করো, y অক্ষের ছেদবিন্দু, তারপর আমি বলবো ত্রিভুজের ক্ষেত্রফল, অক্ষদ্বয়ের ছেদবিন্দুর মধ্যবিন্দু, অক্ষদ্বয়ের
ছেদকৃত অংশের দেখো ভাইয়া, তুমি আগে একটা কাজ করবে। তুমি যে কাজটা করবে যে আমাদের এই সমীকরণটা এই সমীকরণের সাথে মিলে কিনা, এই সমীকরণের সাথে মিলতে গেলে কি করতে হবে, এই x এর সহগ আর y এর সহগের গুণফল এই পাশে একটা সমান হইতে হবে। তার মানে এই দুটার গুণফল আর এইটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। যদি সমান হয় তাহলে আমরা চোখ বন্ধ করে এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। কেমন? চোখ বন্ধ করে অ্যাপ্লাই করব। তাহলে আমরা একটু দেখি সমান কিনা। 3 আর -4 গুণ করলে কত হয়? -12। এখানে আছে কত? -12। তার মানে মিলে গেছে, তাই না? মিলে গেছে, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে x এর সাথে যেটা থাকে সেটা কি? y এর খণ্ডিতাংশ। আর y এর সাথে যেটা থাকে সেটা হলো কার খণ্ডিতাংশ? x এর খণ্ডিতাংশ। তাহলে আমরা জানি কি x অক্ষের সাথে বিন্দু কি? a0। তার মানে आंसर কত হবে? -4,0। y অক্ষের সাথে বিন্দু কি হয়? 0b। তার মানে এটা হবে 0,3। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ab। তার মানে হাফ ইনটু এর মান হচ্ছে 3 আর সরি একটা হলো 3 আর একটা কত? -4। এই যে b = 3। তার মানে -6। কিন্তু ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে? না, ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ। তাহলে এটা হলো 6। অক্ষদ্বয়ের ছেদকৃত অংশের মধ্যবিন্দু, অক্ষদ্বয়ের ছেদকৃত অংশের মধ্যবিন্দু কি? a/2, b/2। তাহলে a/2, b/2 কি? a/2, b/2 করলে কত হবে তাহলে? একটা হবে -4/2, 3/2। এটা আমাদের উত্তর। এখন ভাইয়া এটা তুমি যদি না শিখতে তাহলে কি হইতো? কিছুই হইতো না। তুমি এরকম করে চিত্র এঁকে দিতে, চিত্র এঁকে করতে। আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া এই লাস্ট পার্টটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা একটু আমাকে জানাও। কারণ তোমরা যদি না বুঝো আমি যতই সহজ করার কোনো লাভ নাই, তোমাকে বুঝতে হবে। তুমি এখানে আসতে পারার জন্য পারতে হবে তোমাকে ভাই, যে কোনো ভাবেই হোক। একটু আমাকে কমেন্টে জানাও। খেলা ফাইনাল খেলা সামনে, এখনো দেখাই নাই, দেখাবো। দেখি এই জায়গায় দেখো b এর মান 3, a এর মান হচ্ছে -4, কারণ x অক্ষের খণ্ডিতাংশ y এর সাথে যায়, y অক্ষের খণ্ডিতাংশ x এর সাথে যায়। তো আমাকে একটু কমেন্টে জানাও দেখি কে কে বুঝলো। আবির মাহমুদ শিশির বলছে ইটস ওকে, ফাহিম আহমেদ বুঝতে পারছে, মোহাম্মদ সাকিব সেলিম বলছে ভয় কেটে যাইতেছে। আরে ভয় না মায়ের বাপ, কোনো ভয় নাই। ম্যাথ তোমাকে দেখে ভয় পাবে। আমার সাথে একটা সপ্তাহ থাকো, ম্যাথ যদি তোমাকে দেখে না ভয় পায় তুমি যা খুশি আমাকে বলে যেও। পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আমি তোমাকে যতটুকু করাবো। ইয়েস, গুড। খেলা হবে, সবাই একটু কমেন্ট কর, খেলা হবে। না খেলে যাবো না আজকে আমি। তো এবার আমরা কিছু বইয়ের ম্যাথ সলভ করব। তোদের সবার কাছে কি এসি আহমেদ স্যারের বই আছে? এসি আহমেদ স্যারের বই, এসি আহমেদ স্যারের বই থেকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। সবাই এসি আহমেদ স্যারের বইয়ের 3.5 অনুশীলনীটাতে যাও। 3.5 দেখো, সবাই গেছো 3.5? সবাই একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া বই বের করছি, বই বের করছি। 3.5 বই না থাকলেও সমস্যা হবে না, বই থাকলে আর কি মজা পাবে, একটা ফিল পাবো, গরম গরম ফিল। একটা গরম গরম ফিল পাবা। এই জায়গায় আমরা প্রথমে 9 এর 1 নম্বর অঙ্কটা করব। 3.5 এর 9 এর 1। এখানে যে প্রবলেমটা বলছে একটি সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়।
তাহলে এই যে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, আমি একটু যাদের কাছে বই নেই তাদের জন্য শর্টকাটে লিখে দেই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশে 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সবার কাছে বই থাকলে আমার আর এগুলা লিখতে হবে না। তাহলে খেয়াল করো 2,3 বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয়, এখন তার মানে এই অংশ আর এই অংশ কি সমান। তাহলে তুমি খেয়াল করো, দেখো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, x এর মান হচ্ছে জানি না, আর y এর মান হলো 0, আর এই বিন্দুর ক্ষেত্রে হচ্ছে y এর মান জানি না আর x এর মান হলো 0, তাই না? এখন আমাদের গত ক্লাস যারা বুঝছো, যত ক্লাস যারা করছো তারা সহজে বুঝবে 0,3 কত বাড়ছে, 3 বাড়ছে। তাহলে এটাও কত, এটা ভুল করছি, দেখো 0,2 কত বাড়ছে, এটা x এর স্থানাঙ্ক 0, 0,2 কত বাড়ছে, 2 বাড়ছে। তাহলে এটাও কত বাড়বে, 2 বাড়বে। তাহলে এটা কত, 4। তার মানে আমরা পাইলাম x অক্ষের খণ্ডিতাংশ 4। এবং এবার চিন্তা করে এটা 0,3 কত বাড়লো, 3 বাড়লো। তাহলে এটাও কত বাড়বে, 3 বাড়বে। তাহলে কত হবে, 6। তার মানে আমরা এই দূরত্বটা পেলাম 6। এখন আমাদের নিয়মটা কি, x এরটা y এ দিতে হয় আর y এরটা x এ দিতে হয়। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে, x y। তাহলে দেখো x অক্ষের খণ্ডিতাংশ দিব y এ আর y অক্ষের খণ্ডিতাংশ দিব x এ। তাহলে 4 এর চিহ্নটা কি, প্লাস। আর এই জায়গায় কি হয়, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশদ্বয়ের গুণফল। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশদ্বয়ের গুণফল কত, 4 × 6 কত, 24। তাহলে এটাই আমাদের উত্তর। দেখো आंसर দেখো, মিলাই নাও। आंसरे মনে হয় 2 দ্বারা ভাগ করছে, 3x + 2y = 12। এটা কিন্তু শর্টকাট না, তোমরা শুধু চিত্রটা আঁকবা, চিত্রটা এঁকে এটা লিখে দিবা। একদম বুয়েট ভর্তি পরীক্ষায় 10 এ 10, বুয়েট 10 আউট অফ 10। একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া এটা বুঝতে পারছো কিনা। এখানে তোমরা অন্য ভাবেও করতে পারো। মধ্যবিন্দুটা কার মান, a/2, b/2 এর মান। তার মানে a এর মান হলো 4, b এর মান হলো 6, এভাবেও করতে পারো। আমি আরেকটা অঙ্ক দেখাই। যদি অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 5, -4 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হতো, তাহলে এটা কিসের মান, a/2, b/2। তাহলে ক্যালকুলেশন করলে a/2 = 5, তাহলে a এর মান হলো 10, b/2 = -4, তাহলে b এর মান হচ্ছে -8। তাহলে আমাদের নিয়মটা কি, x y, x এরটা y এ দেব, তার মানে হলো 10y, y এরটা x এ দেব -8x = এই দুটোর গুণফল -80। দিস ইজ आंसर। তবে তুমি যদি চাও এটা একটু আমাকে একটু বলো যে ভাইয়া এটা তোমরা বুঝতে পারছো কিনা। bx + ay = ab, এই ফর্মুলা কি এসএসসি তে দিতে পারবো? কেন দিতে পারবা না? আমি কি কোনো শর্টকাট শিখাইছি? না। তুমি কি শিখছো, bx + ay = ab। এবার সবগুলাকে ab দ্বারা ভাগ করো। তাহলে সবগুলাকে ab দ্বারা ভাগ করলে কি হবে, x / দেখো এই যে ab / ab, তাহলে কি হয়, x/a + y/b = 1। ভাইয়া যারা বই লেখে তাদের প্রতি আমি সম্মান রেখেই বলি, তোমাকে যদি এই লাইনটা না শিখায়, এই লাইন শিখায়, অঙ্ক কতটুকু সহজ হয় তুমি অনুমান করতে পারো। কিন্তু তারা কি করছে, পাকনামি করছে। পাকনামি কইরা পরের লাইনে গিয়ে তোমার জীবনটাকে দুর্বিষহ করে দিছে। কিন্তু আমি চলে আসছি, লাইফ আর দুর্বিষহ থাকবে না ভাইয়া। এই লাইন শেখো, অবশ্যই হবে, এইচএসসি তে অবশ্যই হবে, একদম বেসিক জিনিস। তবে আমার ভাই এটা ভালো লাগে না। আমি কখনো বোর্ডে অঙ্ক করতে হবে এটা আমি বিশ্বাস করি না, খাতায় লিখতে হবে এটা আমি বিশ্বাস করি না। আমি তোমাকে এখন একটা সিস্টেম দেব, তুমি দেখে দেখে উত্তর বলতে পারবা। তাহলে আসো এই সিস্টেমটা শিখি। দেখো ভাইয়া, কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, 2, 3। তাহলে x এরটা, তাহলে x দেখো, y দেখো।
দেখো এটা x এর মান, এটা y এর মান। আমাদের নিয়মটা কি, x এরটা y এ দেব, y এরটা x এ দেব, তাহলে কত 3x প্লাস 2y। এবার আমাদের কাজটা হলো গুণন করে 2 দিয়ে গুণন। আমি আবার নিয়ম বলতেছি, গুণন করে 2 দিয়ে গুণন। তাহলে দেখো 3 দোকানে কত 6, 6 দোকানে কত 12। দিস ইজ আনসার মায়ের বাপ। এটা খেলবো এখন 5 - 4, তাহলে x এরটা y এ দেব, y এরটা x এ দেব, তাহলে কত x -4x, কত y 5y। এবার আমাদের নিয়মটা কি, গুণ করে 2 দিয়ে গুণন। তাহলে 4 5 কত -20, তাহলে -20 কে 2 দিয়ে গুণ করলে কত হয় -40। দিস ইজ আনসার। শেষ। একটু আমাকে জানাও কেমন দিলাম, সবাই যারা ক্লাস করতেছে প্রত্যেককে জানাও কেমন দিলাম। খেলা এখনো বাকি। ভাই তবে একটা বলি যে হচ্ছে যারা চাস যে আমি ম্যাথটাকে এভাবে ফেলে দেই, কন্টিনিউয়াস ফেলে দেই, তাদের জন্য আমার একটা ব্যবস্থা আছে। আমি তোদের জন্য যারা এই প্রত্যেকটা জিনিস এইভাবে শিখতে চাস, ম্যাথ যাদের অনেক পেইন দিছে, আমি তাদের জন্য অনলাইনে একটা ব্যাচ শুরু করছি। আমি অফলাইনে যে ব্যাচগুলো পড়াই 1 মাস পড়ানোর জন্য আমি 1500 টাকা নিই, কিন্তু অনলাইনে যে ব্যাচ শুরু করব ঠিক সেই সুবিধাই থাকবে। 1 মাসের জন্য হলো 500 টাকা, মানে প্রতি মাস 500 টাকা হিসেবে তোরা পড়তে পারবি। ধর সেকেন্ড পেপার আমরা 5 মাসের মধ্যে সেকেন্ড পেপার পড়ে কমপ্লিট করব, তাহলে সেকেন্ড পেপার হলো 5 মাসে 500 করে পেমেন্ট করলে অনলাইনে 2500 টাকা। আর কেউ যদি এট এ টাইম পেমেন্ট করতে চাস তাহলে 2000 টাকা। তাহলে 2000 টাকায় তোরা পুরো কোর্সটা কমপ্লিট করে নিতে পারবি যারা সেকেন্ড ইয়ারে আসি, অথবা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রেও একই কথা, আমার ফার্স্ট পেপারের জন্য প্রযোজ্য। এখন আর যারা পরীক্ষার্থী তোমরা যদি চাও আমার কাছে এখন থেকে এই প্রি অ্যাডমিশন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাথ কমপ্লিট করে নিতে পারো। এখন এই ফুল ইঞ্জিনিয়ারিং ম্যাথের একটা ব্যাচ শুরু হচ্ছে, তোমার ফুল ইঞ্জিনিয়ারিং ম্যাথের ফি হচ্ছে 3000 টাকা। এখন এই 3000 টাকার মধ্যে এখন তোমাকে দিতে হবে 1000 টাকা, আর বাকি 2000 টাকা দিবা তুমি পরে। তাহলে তুমি কোর্স করতে পারবে কখন থেকে কোন পর্যন্ত, এখন থেকে শুরু করে একদম বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটাই কভার হবে, এখন থেকে শুরু করে বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত পুরো কোর্সটাই হবে অনলাইনে এবং সব তামা ক্লাস। আমি সেখানে কি করাবো, তোমার সকল বইয়ের প্রবলেম সলভ করাবো, বুয়েটের 20 বছরের প্রশ্ন সলভ করাবো, চুয়েটের 20 বছরের প্রশ্ন সলভ করাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20 বছরের প্রশ্ন সলভ করাবো এবং A to Z কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তোমার সকল টেক্সট বইয়ের প্রবলেম সলভ করাবো। তো তোমরা যারা ভর্তি পরীক্ষার কোর্সটা করতে চাও তারা আমাকে ইনবক্স করতে পারো। এবং আমাদের সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের যে কোর্সটা সেখানে আমরা কি করব, সেখানে দেখো আমরা কেতাবউদ্দিন স্যার এবং এসইউ আহমেদ স্যার এই দুটো স্যারের সকল প্রবলেম সলভ করব। এর সাথে 2015 থেকে শুরু করে 2020 পর্যন্ত, মানে যেটা হবে এই 2015 থেকে 2020 পর্যন্ত সব বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব। এবং এরপরে যেটা সেটা হলো আমরা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসি তে থাকা অবস্থায় সলভ করব। তো তোমরা যারা কোর্সটা করতে চাও তারা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করিও। এবং আমি তো একটা বইয়ের কথা বলছি, এখন আমার আপাতত এই বইটাই আছে, তোমরা এই বইটা সবাই সংগ্রহ করে নাও, তাহলে আমি যে টেকনিকগুলো শিখাই এর অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তো এখানে এই জায়গায় কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে গ্রুপের ক্লাস এগুলো চলতে থাকবে, কিন্তু ওইখানে তোমার সপ্তাহে দেখা গেছে এক সাবজেক্টের উপর 4টা ক্লাস হবে। হ্যাঁ, তুমি সব প্রো সার্ভিস পাবা। যারা করতে চাও আমার সাথে যোগাযোগ করিও পরে। এখন আমরা আরেকটু খেলে আসো, জোকস বলবো, একটা জোকস বলবো। হ্যাঁ না থাক, সামনে বলি, তোরা এত জোকস নিতে পারবি না। তো দেখি এবার ভাইয়া নেক্সট প্রবলেম, আমরা বইয়ের প্রবলেম সলভ করি। এরপরে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে
দেখো 12 এর 2 নম্বর প্রবলেম সলভ করি। 12 এর 2 নম্বর প্রবলেমটা কি? -2, 6 বিন্দুগামী ও অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল 6। অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল ইকুয়াল টু 6। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের গুণফল মানে AB ইকুয়াল টু কত? 6। তার মানে B ইকুয়াল টু কত? 6/A বা A ইকুয়াল টু হচ্ছে 6/B। এখন তুমি খেয়াল করো আমাদের সরলরেখার সমীকরণটা কি? bx ay ইকুয়াল টু ab। এখন bx যোগ a মানে কি? 6/b, 6/b y ইকুয়াল টু ab। ab কত? 6। তো আমি এখন সবগুলোকে b দ্বারা গুণ করব। তাহলে b স্কয়ার x যোগ 6by 6y ইকুয়াল টু 6b। আমি সবগুলোকে b দ্বারা গুণ করছি। তার মানে এখন এই রেখাটা কত বিন্দু দিয়ে যায়? -2, 6 বিন্দু দিয়ে যায়। আমি একটু আগে একটা কথা বলছিলাম, যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। যে বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। তার মানে -2, 6 দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? b স্কয়ার ইনটু -2 যোগ 6 ইনটু y এর মান 6 ইকুয়াল টু 6b। তাহলে আমরা যদি এই লাইনটাকে এখানে লেখার চেষ্টা করি তাহলে হবে -2b স্কয়ার প্লাস 36 তারপরে হচ্ছে -6b ইকুয়াল টু হলো 0। তার মানে 2b আমরা যদি 2 দ্বারা ভাগ করি একবারে তাহলে b স্কয়ার প্লাস 6b খেয়াল করো আর হচ্ছে -18 ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? এখানে হতে হবে হলো 18। না না এটা তো 3b। 6b কে 2 দ্বারা আমি সবগুলোকে -2 দ্বারা ভাগ, তাহলে খেয়াল করো তাহলে b স্কয়ার প্লাস 3b মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে 3 6 কত? 18। তাহলে b স্কয়ার প্লাস 6b মাইনাস 3b মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে b এর মান হবে -6,3। তাহলে আমরা b এর মান পেলাম। আর আমাদের সমীকরণটা কত ছিল? আমাদের সমীকরণটা ছিল, খেয়াল করো আমাদের সমীকরণ তাহলে ছিল, এই যে আমরা এখানে বসাই দিই, b স্কয়ার x যোগ 6/by ইকুয়াল টু, না 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 এটা দিয়ে শিখবো না আমরা, এটাতে একবার বসাই দেব। b স্কয়ার x যোগ 6y সমান হলো 6b। আমি এই সমীকরণে বসাচ্ছি একবার। তাহলে b এর মান যদি -6 হয়, b ইকুয়াল টু -6 হলে আমাদের উত্তরটা কত হবে? -6 স্কয়ার মানে 36x যোগ 6y ইকুয়াল টু -36। তাহলে 6 দ্বারা ভাগ করলে কত হবে? x প্লাস y ইকুয়াল টু -6। এটা একটা आंसर। আরেকটা উত্তর পাবো b ইকুয়াল টু কত বসাইলে? 3। তাহলে b ইকুয়াল টু 3 বসিয়ে এটা তোমরা নিজেরা করে নিও। তো দেখি আমাদের সাথে যারা যারা জয়েন করছে কে কে। সাদাত হোসেন বলছে বইটা ডাকযোগে পাঠানোর সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে, ডাকযোগে নিতে পারবা, কুরিয়ারে নিতে পারবা। আবির মাহমুদ শিশির, কোর্স কি লাইভে হবে নাকি জুমে হবে? ফেসবুক গ্রুপে লাইভে হবে আর আমাদের কাউন্সেলিং গুলো হবে জুমে, মানে ভিডিও চ্যাটিং। কার কোথায় সমস্যা, কি সমস্যা বুঝতে পারতেছে কিনা আমরা একটা ডিসকাশন করব জুমে। তারপর এবং প্রত্যেকটা ক্লাস শেষে পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, সিকিউ পরীক্ষা হবে এবং ডিজিটাল সিস্টেমে एग्जाम। তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবে, একদম পরীক্ষা দেবে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে। তারপর আকাশ কুমার জোকস বলতে বলছে, আচ্ছা বলবো সমস্যা না, একটা ম্যাথমেটিক্যাল জোকস বলবো আজকে। খেয়াল করো আমরা
এই প্রবলেমে কিন্তু দেখে দেখে উত্তর বলা যায়, আমি ইচ্ছা করে দেই নাই। এটাও দেখে দেখে বলা যায়, পৃথিবীতে এমন কোনো অঙ্ক নাই যেটা দেখে উত্তর বলা যায় না, সব যায়। এবার আমরা একটা কাজ করব, 13 এর 3 নম্বর প্রবলেম সলভ করব। দেখো 13 এর 3 3 কি বলছে, -3,8 বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে। তোমাদের সবার কাছে বই থাকলে আমাদের আর লেখা লাগতো না, ধনাত্মক অংশ ছেদ করে। আচ্ছা, এটার সাথে আমি আরেকটা জিনিস যোগ করে দেব, যে হচ্ছে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ ছেদ করে। বিপরীত চিহ্ন যুক্ত অংশ ছেদ করে। তাহলে আমরা একটু আসি, তাহলে আমাদের সমীকরণটা কি, তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। bx প্লাস ay ইকুয়াল টু ab। তাহলে যেহেতু ধনাত্মক অংশ ছেদ করে, তার মানে bo প্লাস ao প্লাস, এবং আরেকটা বলছে হলো সমমান। সমমান মানে b যা ao তা। তাহলে আমরা এটা লিখব bx প্লাস by সমান b ইনটু b, কারণ a আর b সমান। তাহলে আমরা লিখতেই পারতেছি bx প্লাস by ইকুয়াল টু b স্কয়ার। তাহলে আমরা জানি যে বিন্দুগামী ওই বিন্দু দ্বারা সমীকরণটা কি, সিদ্ধ। তাহলে যেহেতু এটা -3,8 বিন্দুগামী, তাহলে -3,8 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তার মানে আমি একটু বসাই দেই, তাহলে b ইনটু -3, x এর মান -3 যোগ b ইনটু y এর মান হচ্ছে 8 ইকুয়াল টু b স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো b স্কয়ার মাইনাস 8b। খেয়াল করো, ও একবারে করি, তাহলে b স্কয়ার ইকুয়াল টু পাবো এখানে -3b প্লাস 8b, তাহলে এটা কত 5b। তাহলে b স্কয়ার মাইনাস 5b ইকুয়াল টু হলো 0। তাহলে b ইনটু b মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন তাহলে b সমান কত হবে, 0,5। কিন্তু দেখো বাচ্চা, তাহলে b ইকুয়াল টু হলো 0,5, কিন্তু অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ তো 0 হতে পারে না, তার মানে এখানে 0টা গ্রহণযোগ্য না। তাহলে কত গ্রহণযোগ্য, 5। তাহলে এবার আমরা কেমন কাজ করব, b এর মানটা 5 বসাই দেব এই সমীকরণে। তাহলে এই সমীকরণে b ইকুয়াল টু 5 বসিয়ে, তাহলে b ইকুয়াল টু 5 বসালে আমরা কত পাবো, 5x যোগ 5y, হ্যাঁ b এর মান 5 ইকুয়াল টু b স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে 5x প্লাস 5y সমান 25, এটাই आंसर। তার মানে x প্লাস y সমান 5। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা এটা বুঝছো কিনা। ভাইয়া একটু কমেন্ট করে জানাও যে এটা তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো, এবার আমি একটা কোপানো মেথড দেব। হ্যাঁ, দেখি আমার লক্ষ্মী ভাইয়ারা কে কে বুঝতে পারলো। সবাই বুঝতে পারবে আশা করি। একটু আমাকে কমেন্টে জানাও যে মোহাম্মদ আল জাকারিয়া বুঝতে পারছে, ইয়েস। একটু আমাকে একটু কমেন্ট করে জানাও, গ্রেট, হ্যাঁ গুড। তো লেটস হ্যাভ এ কোপানো মেথড। কোপানো মেথড কি? কোপানো মেথডটা হচ্ছে সমমানের অংশ, তার মানে x এর মানও যা y এর মানও তা, তাহলে সমমান। কেমন চিহ্ন? একই চিহ্ন, তাহলে x এর মান প্লাস y এর মানও প্লাস ইকুয়াল টু কোন বিন্দু দিয়ে যায়, -3 বিন্দু দিয়ে যায়। তার মানে x এর মান -3 যোগ y এর মান হলো 8, তাহলে -3 আর 8 যোগ করলে কত হয়, 5। তাহলে x plus y equal to 5, দিস ইজ आंसर। শেষ। এবার
আমি খেলবো, তোরাও খেলবি। এইখানে আসো ভাইয়া, সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করে। তার মানে সমমান, তাহলে x এর মানও যা y এর মানও তা। তাহলে আমি ধরে নিলাম x ও 1, y এর মান y ও 1, কিন্তু কেমন চিহ্নযুক্ত অংশ? বিপরীত চিহ্নযুক্ত অংশ। তার মানে x এর মান প্লাস y এর মান মাইনাস, ইকুয়াল টু কত বিন্দু দিয়ে যায়? -3,8। তাহলে x এর মান -3 মাইনাস y এর মান হচ্ছে 8। তাহলে -3 -8 থেকে কত হয়? -11, ইকুয়াল টু -11। দিস ইজ আনসার। দুনিয়া উল্টে যেতে পারে, অঙ্ক কখনো ভুল হবে না। একটু বলো যে এটা কেমন দিছি, একটু বলো যে লাস্টের কোপটা কেমন দিলাম, একটু আমাকে জানাও। লাস্টের কোপটা কেমন দিলাম এটা একটু জানাও আমাকে। এই জায়গায় আমরা এসইও আহমেদ স্যারের বইয়ে পরের প্রবলেমটা সলভ করব। যে ধরো 13 এর 4, আমি শুধু 13 এর 4টা করাই দেই। 13 এর 4 এ বলছে 37 বিন্দুগামী, 37 বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করে। তাহলে সমমানের বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করলে কি হবে? x - y ইকুয়াল টু x এর মান 3, y এর মান 7 -4। এটাই आंसर। তুমি একটু উত্তর মিলায় নাও। খেলা হবে, খেলা এখনো দেখাই নেই ভাইয়া, খেলা সামনে দেখাবো। বসো, একটু থাকো আমার সাথে। তবে এখানে একটা কথা আছে, ক্লাস করতেছো যদি শেয়ার না করো তাহলে কিন্তু ক্লাস করতে হলে শেয়ার করতে হবে, বন্ধুদের ছড়াই দিতে হবে, বন্ধুদেরকে জানাই দিতে হবে। একটা জিনিস মনে রাখবা যে খারাপ নিউজ বাতাসের আগে ছড়ায়। এই কারণে পৃথিবী দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি ভালো নিউজটা ছড়াই দেই তাহলে পৃথিবী দিন দিন কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আমরা পৃথিবীটাকে ভালো করার চেষ্টা করি। তুমি যদি এখানে ভালো কিছু পাও সেটা একটু ছড়াই দাও। আমরা কি শর্টকাট শিখতেছি? না, আমরা মূল কাজ শিখতেছি। মূল নিয়মে আমরা অঙ্ককে ছোট করে ফেলতেছি। আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে প্রত্যেকটা অঙ্ক সহজ। অনুরূপভাবে তোমরা যদি জীবনকে সহজভাবে ভাবতে শুরু করো তাহলে দেখবা জীবন অনেক অনেক বেশি সহজ। ক্লিয়ার? তো আমাকে একটু জানাও যে এখানে জয় সরকার শুভ বলছে কোপাই দিছে, কোপাই দিচ্ছ তুমি, আমার কোনো ক্ষমতা নাই, তোমরা ভালো বোঝো। এই জায়গায় আবির মাহমুদ শিশির, শেষটা বুঝলাম না, শেষটা বুঝবা কেমনে? তোমার সামনে বই নাই। তো আমাদের শেষ প্রবলেমটা ছিল 37 বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করে। সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করে। তাহলে সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত অংশ সেট করলে কি হয়? x - y। আর যেহেতু 37 বিন্দুগামী, x এর মান 3, y এর মান -7, y এর মান 7, 3 - 7 কত? -4। তাহলে ইকুয়াল টু -4। শেষ। তারপরে সাকিব সেলিম বলছে বিমোহিত, বিস্মিত, তবদা খেয়ে গেলাম না, তবদা খেয়ে না। তারপরে ফেরদৌস উকিল বলছে ওভার বাউন্ডারি হইছে। তোকি আহমেদ দা ব্যাটল বিগেন। আরে ভাই খেলা কেবল শুরু। এই জায়গায় মোহাম্মদ আল জাকারিয়া, হ্যাঁ শোনো ভাইয়া, এবার আমরা যে কাজটা করব দেখো 14 এর 3 নম্বর প্রবলেম। 14 এর 3 আমি বইয়ের অঙ্ক করাচ্ছি কেন? তোমাদের বিশ্বাসযোগ্যতা হওয়ার জন্য যে আসলে অঙ্কগুলো এরকম, তাছাড়া আর কোনো কারণ না। 14 এর 3 বলছে এমন একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে, এই যে অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো 16, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 16। এবং আরেকটা কি বলছে যে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, এই যে মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমার এই রেখার সমীকরণটা বের করতে হবে। এটার সমীকরণ কত? এইটা হলো পার্ট। তাহলে আমরা জানি এটা হলো a, এটা হলো b। তাহলে তুমি খেয়াল করো, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে? অবশ্যই এটা যেহেতু লম্ব, এটা 90। তিন কোণের সমষ্টি 180, এটা 90, এটা 45, তাহলে এটা কত? 45। আমরা জানি
দেখো এটা যেহেতু 90, তাহলে আমাদের এটা কি অতিভুজ। আমরা কোন ত্রিভুজটা চিন্তা করতেছি? আমরা চিন্তা করতেছি হচ্ছে এই ত্রিভুজ। এই ত্রিভুজ দেখো এটা লম্ব, লম্বের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর এই অতিভুজ যার সাথে কোণ তৈরি করে এই কোণটা হলো 45, তাহলে এটা আমাদের হলো ভূমি। তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো এখন। এবং তোমাকে আরো একটা ডাটা দিচ্ছে, এখানে তোমাকে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 16, তার মানে কি হাফ এ বি এটা সমান হলো 16, তার মানে এ বি ইকুয়াল টু কত? 32। তাহলে এ বি ইকুয়াল টু 32। তো তুমি খেয়াল করো এই জায়গায় যেহেতু এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত? 45। এখন তুমি দেখো যখন কোণ দুটো সমান হয় তখন এদের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান হয়, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে a ইকুয়াল টু b। তাহলে a ইকুয়াল টু b হলো আমাদের সরলরেখার সমীকরণ। তাহলে দেখো a ইনটু a, কারণ b এর মানও a, সমান হলো 32। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 32, তাহলে a এর মান হবে √32, তার মানে আমরা পাবো 4√2। তাহলে আমাদের সমীকরণ কি? bx ay ইকুয়াল টু ab। তাহলে b এর মান কত ভাইয়া? মানে এর মানও যা b এর মানও তা, তাহলে 4√2x যোগ 4√2y ইকুয়াল টু ab এর মান হলো 32। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি সবগুলোকে 4√2 দ্বারা ভাগ করি তাহলে হবে x y ইকুয়াল টু 32 কে 4√2 দ্বারা ভাগ করলে হবে 4√2। এটাই आंसर। তবে আমি এইভাবে না করে আরো সহজে করতে পারি। দেখো আমি আরো সহজে করতে পারি। কিভাবে করতে পারি? এটা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে ওই যে আমাদের সূত্র একটাই, ঢাল ইকুয়াল টু ঢাল। ও আচ্ছা, এই প্রসেসটা সবাই বুঝছো কি না এটা একটু আমাকে জানাও। দেখো ঢাল ইকুয়াল টু ঢাল, তাহলে আমি এইটার অভ্যন্তরস্থ যে কোনো একটা বিন্দু নিয়ে xy, এখানে এই কোণটা যেহেতু 45 তাহলে এইটা কত হবে? 135। হ্যাঁ আমরা 135 ডিগ্রি হবে। এবং এটা তো বুঝলাম যে অক্ষদ্বয়ের সাথে কেমন কোণ তৈরি করছে, কেমন অংশ সেট করছে? সমান অংশ। তাহলে সমান অংশ সেট করলে আমাদের সূত্রটা কি? x y ইকুয়াল টু, আর x y আমরা এই অংশটা কত বের করছি একটু আগে? এই অংশটা আমরা বের করছি হলো 4√2, তাহলে x y ইকুয়াল টু হবে 4√2। এটাই आंसर। তো দেখি কে কে বলছো। আবির মোহাম্মদ শিশির বলছো বই কোনটা ভাই? বই হচ্ছে আপাতত এটা সংগ্রহ করো, ম্যাথ ফর্মুলা ভিউ। আর তোমাদের এইচএসসি পরীক্ষার পরে একটা বই আসবে ইকুয়েশন, তখন তোমরা ওই ইকুয়েশন বইটা কালেক্ট করবা। তারপরে জাকারিয়া বলছে শেয়ার করার জন্য একটা অংশ মিস করছে সমস্যা নাই, আমি আধা ঘন্টা ভিডিওটা রাখবো, তুমি তখন দেখে নিও। ক্লাস শেষ করার পর আধা ঘন্টা ভিডিওটা রাখবো। এরপরে তোকে আহমেদ বুঝতে পারছে, সাকিব সেলিম বলছে আবার একটু, তুমি ভাইয়া ক্লাস শেষে এটা একটু দেখে নিও, তাই হবে। আমি এবার আরেকটা জাদুকরি ফর্মুলা দেখাবো, আরেকটা। কিভাবে দেখো, আমরা অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করব। আচ্ছা বই তো দেখাইছি, না দেখাইলে হবে। খেয়াল করো, ধরো এই রেখাটা হচ্ছে 3x 2y 5 0। এই রেখাটা হলো 2x y 1 0। তোমাকে বললো এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ
এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ বের করার জন্য তোমরা আগে গিয়া বড় একটা সূত্র শিখছো tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস অনেক কিছু। আমি এত কিছু পারি না ভাই, আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটা কোণ হবে সূক্ষ্ম কোণ, আরেকটা কোণ হবে কি কোণ? স্থূল কোণ। তাহলে দেখো এই কোণটা যদি থিটা হয়, এই যে এই কোণটা যদি থিটা হয়, আরেকটা কোণ কত হবে? 180 মাইনাস থিটা, তাই না? তাহলে আমাদের যে কোণটা বের হবে একটা হবে থিটা, আরেকটা হবে 180 মাইনাস থিটা। এখন তুমি পরে ক্যালকুলেশন করে দেখবা কোনটা সূক্ষ্ম কোণ কোনটা স্থূল কোণ। ক্লিয়ার? তাহলে আমরা আগে এই অঙ্কের বেসিকটা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের এটা হচ্ছে x অক্ষ, এই জায়গায় দেখো ধরো এটা একটা রেখা, এটা x অক্ষ, এটা ঢাল হলো m1। হ্যাঁ, এটার ঢাল যদি m1 হয়, আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে m1। তার মানে এখানে থিটা সমান হবে tan ইনভার্স m1, তাই না? এবং এটাকে আমরা বলতেছি থিটা 1। আমি আরেকটা রেখা নিচ্ছি, এই রেখার ঢাল হলো m2। তাহলে m2 সমান, তাহলে এই কোণটা থিটা 1, তাহলে আমাদের এই কোণটা ধরলাম আমরা থিটা 2। তাহলে এটা হচ্ছে tan থিটা 2। একটু বেসিক দিয়ে বোঝার চেষ্টা করি আমি, না হলে তোমাদের কাছে শর্টকাট মনে হবে। তাহলে থিটা 2 সমান কত হবে? থিটা 2 সমান হবে tan ইনভার্স m2। তাহলে খেয়াল করো যে এই রেখাদ্বয়, তাহলে এই রেখা আর এই রেখা, তাহলে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। তাহলে আমাদের এই কোণটা আমরা ধরলাম থিটা। তাহলে থিটা সমান কত হবে? দেখো এই জায়গায় এই কোণটা হলো থিটা 1 আর এই কোণটা হলো থিটা 2। তাহলে আমাদের থিটা 2 থেকে থিটা 1 কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এটা হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে দেখো এবার আমাদের ফর্মুলাটা দেখো, থিটা ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1। তার মানে এই জায়গায় আমাদের ফর্মুলাটা আসবে থিটা 2 হচ্ছে tan ইনভার্স m2, tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। এটাই আমাদের উত্তর, এটাই आंसर। তাহলে মধ্যবর্তী কোণ বের করার ফর্মুলা এইটাই, tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। আগে আমরা শুধুমাত্র মুখস্থ করছি, কেন হইছে এটা বুঝি নাই। আজকে কিন্তু তুমি কেন হইলো এটাও বুঝে গেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও আমরা এখন যে বেসিকটা পড়লাম এটা তোমরা বুঝতে পারছো কিনা। একটু লাস্ট কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তো আমি আবার একটু রিপিট করি যে ধরো এটা আমাদের প্রথম রেখা x অক্ষের সাথে থিটা 1 কোণ তৈরি করছে। তাহলে আমরা লিখতে পারবো tan থিটা 1 সমান হলো m1, কারণ ঢাল m সমান হলো tan থিটা। তাহলে এখানে থিটা 1 সমান কত হবে? tan ইনভার্স m1। অনুরূপভাবে এখানে থিটা 2 হবে tan ইনভার্স m2। এখন থিটা 2 কোথা থেকে কোণ পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত এটা হলো থিটা 2 আর এই পর্যন্ত হলো থিটা 1। তাহলে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কতটুকু? এতটুকু। তাহলে এতটুকু সমান কত হবে? থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে থিটা ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা সমান হবে থিটা 2 মাইনাস থিটা 1 আর থিটা 2 হচ্ছে tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। তো আমরা পরবর্তীতে ডাইরেক্ট এই ফর্মুলা ব্যবহার করব। তো বাচ্চা তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে ধরো এখানে এই কোণটা কত? 3x y 5 0। তাহলে তোমরা একটু প্রশ্নটা লিখে নাও, সবাই খাতায় লিখে নাও। 3x y 5 0 और 2x y 1 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে এই যে এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো ভাইয়া
equal to tan inverse m2 minus tan inverse m1 তাহলে tan inverse m2 তাহলে আমাদের ধরো এটা আমাদের প্রথম রেখা এটা হলো আমাদের দ্বিতীয় রেখা তাহলে m1 সমান কত মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ তাহলে মাইনাস x এর সহগ কত 3 ডিভাইড বাই y এর সহগ কত মাইনাস 1 তার মানে এটা আমরা পেলাম 3 আর m2 কত m2 হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ তাহলে x এর সহগ কত 2 আর y এর সহগ মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 2 তাহলে tan ইনভার্স m2 হলো 2 মাইনাস tan ইনভার্স m1 হচ্ছে 3 তো তোমরা একটু ক্যালকুলেটরে বসাই দেখো তো দেখি tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3 কত হয় একটু আমাকে বলো tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3 ক্যালকুলেটরে বসাই দাও বসাই দিয়ে দেখো কত হয় আমার কাছে ক্যালকুলেটর নেই হেল্প করবে তো যা হবে সেটাই তাহলে দেখো একটা কোণ হবে থিটা আর একটা কোণ হবে 180 মাইনাস থিটা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমরা যে ওই ব্যাচ শুরু করব ওইটার রেজিস্ট্রেশন আমরা কালকে পর্যন্ত চালু রাখবো আমি 30 জন হয়ে গেলে আপাতত ব্যাচটা অফ করে দেব সুতরাং তোমরা যারা চাও যে এভাবে খুব সহজে জিনিসগুলো শিখতে তাহলে তারা খুব দ্রুত কনফার্ম করো আমি কিছু গোপন কথা বলি তোমরা ক্যালকুলাসের ইন্টিগ্রেশন শিখছো না ক্যালকুলাসের ইন্টিগ্রেশনে জাস্ট একটা কনসেপ্ট জানলে তুমি 90% ইন্টিগ্রেশন করতে পারবা এবং প্রত্যেকটা ইন্টিগ্রেশনের উত্তর দেখে দেখে বলতে পারবা ক্যালকুলাসে তোমরা বলবিদ্যা দেখে ভয় পাও তো তোমার বলবিদ্যায় পুরো বলবিদ্যায় তিনটা সূত্র দিয়ে আমি ফুল বলবিদ্যা করাই দেব ইনশাআল্লাহ তিনটা চারটা সূত্র লাগবে আর কি বেসিক চারটা সূত্র দিয়ে তুমি ফুল বলবিদ্যা করতে পারবা ভাই হয় এটা কি আমার দোষ ফিজিক্সের কনসেপ্ট বাদ দিলে টোটাল চারটা সূত্র জানলে তুমি পুরো বলবিদ্যা করতে পারবে এবং প্রত্যেকটা জায়গা সবচেয়ে সহজে শিখতে পারবে তো যারা যারা করতে চাও তারা তো অবশ্যই আজকে বা কালকের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবে কেমন আচ্ছা আজকে তো অনেক হয়ে গেল আমরা সরলরেখার উপর প্রয়োজন আরেকটা ক্লাস নেবনি যেহেতু অনেক রাত হয়ে গেছে তোমাদের তো অনেকে হয়তো লাঞ্চ করো নাই লাঞ্চও করবে আমাকে বাসায় যেতে হবে তো ভাইরা আজকে এই পর্যন্তই থাকবো আমাদের বাকি যেগুলো থাকলো ইনশাআল্লাহ এর উপর আমরা পরে আরেকটা লাইভ ক্লাস করাবো আর হচ্ছে সে পর্যন্ত তোমরা দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ক্লাসের যদি কোনো প্রশ্ন থাকে একটু দ্রুত কমেন্ট করো আমি তোমাদেরকে একটা গল্প শোনাতে চেয়েছিলাম আমি সেই ছোট্ট একটা গল্প বলবো আর একটু জানাও যে আজকের ক্লাসে কোনো সমস্যা ছিল কিনা আর কোনো প্রশ্ন থাকলে তো আমাকে পরবর্তীতে জানাতেই পারবে ও এখানে তোমাদের आंसर আসছে -8.13 দেখো কখনো যদি কোণের মান মাইনাস আসে তাহলে তুমি যে কাজটা করবে 180 থেকে বাদ দেবে তাহলে একটা কোণের মান হবে 180 -8.13 এবং আরেকটা কোণ হবে শুধুমাত্র 8.13 তাহলে দুইটা কোণ একটা হচ্ছে 180 -8.13 আরেকটা হচ্ছে শুধু 8.13 তাহলে এই দুইটা কোণ তৈরি হবে দেখা যায় মধ্যবর্তী কোণ হ্যাঁ তোমাদের যদি স্পেশালি কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে আমি সেটাও আলোচনা করব তো একটা জিনিস কি জানো ভাইয়া আমি তোমাদেরকে আসলে অনেক বেশি ভালোবাসি তো অনেক বেশি ভালোবাসি তাহলে তোমাদেরকে কি পরিমাণ ভালোবাসি এটার জন্য ছোট্ট একটা গল্প বলি তো ধরো তার সাথে এই জায়গায় হচ্ছে তার সাথে একবার সে আমার উপরে একবার অনেক রেগে গেল রেগে গিয়ে সে আমাকে বলতেছে যে হচ্ছে একটা ঝোপের মধ্যে ধাক্কা দিয়ে নিয়ে গেছে কারণ একটা পার্টির মধ্যে ছিলাম সেখানে আমি এদিক করে তাকাইতেছিলাম এখন তাকাইতেছিলাম এটা তার পছন্দ হচ্ছিল না এখন সে আমাকে বলতেছে এই যে একটা ইয়ার মধ্যে ধাক্কা দিয়ে নিয়ে বলতেছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো তো আমি তখন বললাম যে হচ্ছে আমি তোমাকে কতটুকু ভালোবাসি চিন্তা করলাম আমি যদি এখানে উল্টাপাল্টা কোনো কিছু বলি
তাহলে তো সে আমার উপর খেপে যাবে, তাই না? এবং আমাকে ঠাস করে মেনে দিতে পারে। অনেক ভেবেচিন্তে বললাম, আমার প্রতি মানে তোমার প্রতি আমার ভালোবাসা শূন্য, তোমার প্রতি আমার ভালোবাসা শূন্য। তাহলে সে কি আমাকে বসে থাকবে না আমাকে টেক্কা মারবে? দেবে না, চাপ দেবে না? কিন্তু আমি তখন বুদ্ধি করে বললাম, তোমার প্রতি আমার ভালোবাসা 0, তবে সেই 0টা নিচে থাকে। এখন দেখো, উপরে বারাক ওবামা আর নিচে যদি 0 হয় তাহলে মানটা কত হবে? ইনফিনিটি। তার মানে তার প্রতি আমার ভালোবাসা ছিল ইনফিনিটি। অনুরূপভাবে তোমাদের প্রতিও আমার ভালোবাসা 0, তবে সেই 0টা নিচে থাকে। তো একবার আমার এক ফ্রেন্ড আমাকে বললো, অবশ্যই মেয়ে ফ্রেন্ড, তো মেয়ে ফ্রেন্ড আমাকে বললো যে হচ্ছে এই যে দেখ, মানে সাজুগুজু করে আসছে। এখন সাজুগুজু করে এসে বলতেছে যে দোস্ত আমাকে কেমন লাগছে। এখন আমি কোনো কমপ্লিমেন্ট পাচ্ছি না যে আসলে তাকে কেমন লাগছে, আমি বলতে পারতেছি না তাকে কেমন লাগতেছে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, চিন্তা ভাবনা করে বললাম যে ওকে একটা ভালো কমপ্লিমেন্ট দিতে হবে। তখন তাকে চিন্তা ভাবনা করে বললাম, দোস্ত তোকে তো 1/cos c লাগছে। কি লাগছে? 1/cos c লাগছে। কি লাগছে তোমরা একটু চিন্তা করো। 1/cos মানে sec লাগছে। তো এটা যখন বললাম তখন পাশে অন্য আরেকটা ফ্রেন্ড অনেক মন খারাপ করলো, সে কথা বলতেছে না। এখন যখন কথা বলতেছে না তখন পাশের ফ্রেন্ড তাকে বললো, দোস্ত তোর হঠাৎ করে কি এমন হলো, তুই এরকম মুখ অফ পড়ে গেলি? তখন সে বলতেছে যে রোপণের যত কমপ্লিমেন্ট সব তো ওর জন্য, কেন আমার কি নাই? আমাদের কি খুব পচা দেখা যায় নাকি? তো আমি তো বিপদে পড়ে গেলাম, একজনকে তো বলে দিছি তোকে 1/cos c লাগছে। তখন আমি ভেবে বললাম যে দোস্ত তোকে 6c2 লাগছে। 6c2 লাগছে, একটু অন্যভাবে চিন্তা করতে হবে। c2 লাগছে। তো যাই হোক, আমরা পরবর্তীতে ম্যাথ করব ইনশাআল্লাহ, অনেক মজা করে বলবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশেপাশের মানুষগুলোকে ভালো রেখো। আমি ভিডিওটা আরো 30 মিনিট রাখবো। তোমাদের যাদের যাদের প্রবলেম আছে ক্লাস নোট করতে হবে, তোমরা সবাই নোট করো। এবং তোমরা অবশ্যই আরেকটা কাজ করবে, আজকের ক্লাসের নোট তোমরা করে গ্রুপে কমেন্ট করবে সবাই, মানে গ্রুপে পোস্ট করবে। তাহলে তোমাদের নোটে যদি কোথাও কোনো কারেকশন থাকে আমি সেই কারেকশনটা করে দেব। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ।